নদীর ছলছল শব্দ ধীরে ধীরে জোর হচ্ছে। তারপর হঠাৎ করেই কানে লাগে এক অচেনা গলা। জল মানুষকে জীবন দেয়, আবার কখনো কখনো তা কেড়ে নেয়। আর যে মরেও জলে বাধা পড়ে থাকে সে হয়ে ওঠে পাণ্ডুক্কা। চূর্ণী নদী, তার বুকে দিনের বেলায়ও যেন এক ধোঁয়াশা ভেসে বেড়ায়। বর্ষায় নদী ফুলে ওঠে, শীতে কুঁকড়ে যায়, কিন্তু তার পাড়ের কাটাখালি শ্মশান এক অদ্ভুত নীরবতার ঘর। শ্মশানের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ, যার শিকড় শ্মশানের দিকে যেমন তেমনি নদীর দিকেও নেমে গেছে, যেন নদীর পাড়কে ধরে রেখেছে। এই বটগাছের পাশে একটা জরাজীর্ণ কুঁড়ে ঘর। এই ঘরের বয়স কেউ জানে না। সেখানে থাকেন হলধর তান্ত্রিক। চেহারায় বেঁটে খাটো, চোখ সবসময় লাল, কপালে সিঁদুরের ফোঁটা, গলায় রুদ্রাক্ষ, হাতে ত্রিশূল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তার দরজার সামনে পড়ে থাকা মোটা বাদামি রঙের এক ফাঁসির দড়ি। লোকে বলে এর দড়ি আসল ফাঁসুরের দড়ি। কারো উপরের ছায়া পড়লে নাকি বাঁচা দায়। হলধর সব সাধনার জন্যই নাকি এই দড়ি রেখে দিয়েছেন। তং পরা প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্মণ পরমাত্মনো তত্তো জ্ঞাতং জগৎ সর্বং তং জগজ্জননী শিবে মহদাদ্যন পর্যন্তং জলিতৌতু সচরাচরম দৈবোৎপাদিতং ভদ্রে তদোধীনমিদং জগতঃ। চূর্ণীর এপারে ওপারে যাতায়াতের একমাত্র ভরসা মধুমাছি। বয়স 50 পেরোলেও তার বাইচ বাওয়া হাতে এখনো নদীর জল কেটে সোজা ছুটে যায় নৌকা। এই মধু হলধর তান্ত্রিকের ভাবশিষ্য। এই অঞ্চলের অধিকাংশ মানুষ নদী থেকে মাছ ধরে সংসার চালায়। মণি আর মিন্টু দুই ভাই, সেই পেশায় যুক্ত। হাসি খুশি মণি সব সময় গানের সুরে জাল ফেলত নদীতে, আর শান্ত স্বভাব মিন্টু হিসেবে স্বরে দামাদামি করত বাজারে। সেদিনও সকাল থেকে দুই ভাই মাছ ধরছিল। রোদ ধীরে ধীরে মাথায় চড়ছে, নদীতে ঝিকিমিকি আলো। এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। মিন্টু জাল গোটাচ্ছে। বেলা গড়িয়ে এলো। ঝুড়ি ভর্তি চারাপোনা বাটা নিয়ে ফেরার সময় মাঝ নদীতে হঠাৎ মনি অস্থির হয়ে উঠল। ভাইরে, আর পাচ্ছি না, পেটটা একদম উল্টে পাল্টে যাচ্ছে, চাপ আসছে খুব। এখন নেমে গেলে রোদে জ্বলে মরবি, খদ্দের পাওয়া যাবে না, একটু চেপে রাখ। না রে ভাই, আর চাপা যাচ্ছে না, তুই বাজারে যা, আমি হালকা হয়ে আসছি। উনি নৌকা থেকে নেমে পাড়ের দিকে ছুটল। মিন্টু মাছ নিয়ে রওনা দিল বাজারের দিকে। কিন্তু মনি আর বাজারে এলো না। সন্ধে নাগাদ মিন্টু খোঁজাখুঁজি শুরু করলো। পাড়ের লোকজন মিলে বাঁশ লণ্ঠন নিয়ে নদীর ধারে ঘুরল, কিন্তু কোনো চিহ্ন নেই। পরদিন পুলিশ এসে তল্লাশি চালালো, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। তৃতীয় দিনের সকালে অসহায়ের মতো মিন্টু এসে দাঁড়ালো হলধর তান্ত্রিকের ডেরায়। হলধরের চোখ যেন অনেক গভীর। সে কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থাকলো, তারপর বলে উঠল, মৃতকে ফিরিয়ে আনা আমার কাজ নয়, কিন্তু খুঁজে দিতে পারি।
সে বটগাছের শেকড়ের পাশে মন্ত্র পড়তে পড়তে ধূপ জ্বালালো আর ফাঁসির দড়িটা নিয়ে 3 বার নদীর জলে ডুবিয়ে তুলল। নদীর বুক কেঁপে উঠল, যেন কেউ অদৃশ্য হাতে ঢেউ তুলল। কিছুক্ষণের মধ্যে তার নির্দেশিত জায়গায় ডুবুরি পাঠানো হলো। নদীর তলা থেকে ভেসে উঠল মনির নিথর দেহ, চোখ ফাঁকা, ঠোঁটের কোণে যেন আতঙ্ক জমে আছে। আশ্চর্যের ব্যাপার, তার ডান হাত শক্ত করে কিছু আঁকড়ে ছিল, কিন্তু সেটা পুলিশের হাতে পৌঁছানোর আগেই হারিয়ে গেল। নদীর পাড়ে ঝোপের আড়ালের মাটিতে বেঁচে থাকার তার যে আপ্রাণ চেষ্টা, তার প্রমাণ পাওয়া গেল আঁচড়ের দাগে। মাটিকে আঁকড়ে ধরে সে বাঁচতে চেয়েছিল। পুলিশের তদন্তে মধু মাঝির দিকেও আঙুল উঠল। শোনা গেল মধু আর মনির মধ্যে কয়েকদিন আগে বাজারে বচসা হয়েছিল। মধু অস্বীকার করল, কিন্তু লোকের মুখ বন্ধ হলো না। কিছুদিন পরে আরও একটি দুর্ঘটনা ঘটে যায়। মনির দেহ উদ্ধারকারী ডুবুরি গোপাল হঠাৎই মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে মারা গেল। অদ্ভুত ব্যাপার, সেও ডান হাতে কিছু আঁকড়ে রেখেছিল, যা পরে নিখোঁজ হয়ে যায়। ঝুলিতে সাজিয়ে নতুন গল্প এসেছে রুহুকার। বিনোদনের এই মঞ্চের পাশে সকল বন্ধুকে দরকার। রুহুকার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। হলধর তান্ত্রিক মধুকে ডেকে নিল। তার কণ্ঠে এক ঠান্ডা নিশ্চয়তা। এই মৃত্যু সাধারণ নয় রে মধু। নদীতে পাণ্ডুবকা আছে। পাণ্ডুবকা মানে? 2000 সালের ভয়াবহ বন্যায় এক যুবকের মৃত্যু হয়, যে ছিল সাঁতারে অদ্বিতীয়। কালো আকাশ, বজ্রপাতের ঝলক, নদী ফুলে উপচে পড়ছে, নৌকা, খুঁটি, বাঁশ সব ভেসে যাচ্ছে। গ্রামের লোক চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। তখন দেখা যায় এক যুবক বুক জলে ভেসে 3 জন বন্ধুকে বাঁচাতে ছুটছে। সে জলের সঙ্গে যুদ্ধও করছে, চোখে অদম্য ইচ্ছে। তৃতীয় বন্ধুকে বাঁচিয়ে যখন পাড়ে ঠেলে দেয়, তখন তার মুখে কেবল এক শব্দ, বেঁচে থাক। কিন্তু সে নিজে আর ভেসে উঠতে পারে না। ক্লান্ত দেহ ধীরে ধীরে গভীরে ডুবে যায়। দূর থেকে অস্পষ্ট ফিসফিস, যেন নদী নিজেই কথা বলছে। তুই আমার। কেউ তাকে বাঁচাতে এগোয়নি। তার আত্মা ওখানে আটকে গেছে, হয়ে গেছে পাণ্ডুবকা। মৃত্যুর মুহূর্তে সে নদীর তলায় একটি সোনার ব্রেসলেট পেয়েছিল। এরপর থেকে যে সেই ব্রেসলেট নেয় বা পেয়ে রেখে দেয়, সে পাণ্ডুবকার হাতে মরতে বাধ্য হয়েছে। মনীষ ওই ব্রেসলেট পেয়েছিল, পকেটে লুকিয়েছিল। পরে গোপালও তা হাতিয়ে নিয়েছিল। তারও মৃত্যু ছিল অবধারিত। হলধরের নির্দেশ, ব্রেসলেট ফেরত দিতে হবে নদীকে। কিন্তু সমস্যা,
এখন সেটা গোপালের বাড়িতে। গোপাল ছিল একলা মানুষ, তার 3 কুলে কেউ ছিল না, তবু তার লোভ ছিল প্রচুর। রাতের অন্ধকারে মধু তান্ত্রিকের দেওয়া তাবিজ গলায় ঝুলিয়ে গোপালের ঘরে ঢুকল। মরা মানুষের বাড়ি, তাও নদী পারে, প্রতিটি বাতাসে যেন ভিজে মাটি আর কাদার গন্ধ। মধুর হাত কাঁপছিল, কিন্তু শেষমেশ কাঠের বাক্সের ভেতর পেল সেই চকচকে সোনার ব্রেসলেট। মধু দৌড়ে বেরোতে যায়, কিন্তু মেঝেতে কারো ভিজে পায়ের ছাপ তার আগে এগিয়ে যাচ্ছে দরজার দিকে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। ফিরে এসে হলধরের সঙ্গে মামজোয়ান ঘাটে গিয়ে ব্রেসলেট নদীতে ছুঁড়ে দিল মধু। এক মুহূর্তে জলে বড় সড়ো এক বুদবুদ উঠল। তারপর নদী শান্ত হয়ে গেল, যেন বহুদিনের ক্ষুধা মিটেছে। এরপর চূর্ণী নদীতে অদ্ভুতভাবে ডুবে যাওয়ার ঘটনা বন্ধ হয়ে গেল। মধুমাঝি মাঝে মাঝে চুপ করে বসে থাকে ঘাটের ধারে, তার চোখে ভয় আর শ্রদ্ধা মিশে থাকে নদীর দিকে তাকালে। আর হলধর তান্ত্রিক, সে আবার বটগাছের তলায় বসে ধূপ জ্বালায়, আর তার দরজার সামনে পড়ে থাকে সেই ফাঁসির দড়ি, যেন মনে করিয়ে দেয় মৃত্যুর খেলা শেষ হলেও নদী তার সাক্ষ্য বহন করে চলে।